শ্বশুরবাড়িতে পা দিয়েই বুঝলাম আমি কল্পনায় যেমন ভেবেছিলাম বাস্তবে শ্বশুরবাড়ি ঠিক তেমন। শাশুড়ি আমার কাছে এসে প্রথমেই বললেন, এটা কিন্তু তোমার শ্বশুরবাড়ি, এটাকে নিজের বাবার বাড়ির মতো দেখবা এমনটা হবে না, আমাদের কথা মতো চলবা সব সময়, উল্টাপাল্টা করলে কিন্তু ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেব। শাশুড়ির কথায় কিন্তু কোনো রসিকতার সুর নেই, তিনি যথেষ্ট গম্ভীর হয়ে কথাটা বলেছেন। পাশে আমার স্বামী আর শ্বশুর দাঁড়িয়েছিলেন, তারা শাশুড়ির কথা শুনে মুচকি হাসলেন, যেন এটা খুবই সাধারণ ব্যাপার। আমার তখন ভীষণ কষ্ট পাবার কথা, কিন্তু আমি কোনো কষ্টই পেলাম না। কেমন একটা শূন্য শূন্য অনুভূতি এসে ভর করেছিল আমার মনে। আমি রুম্পা, ছোট থেকে আমি অনেক কষ্ট নিয়ে বড় হয়েছি। আমার জন্মের 2 বছর পর আমার মা মারা যান, বাবা আর একটা বিয়ে করেন। আমার সৎ মা প্রথম 2 বছর আমাকে খুব আদর করেছিলেন, কিন্তু তার নিজের মেয়ে হবার পরই তিনি একদম বদলে যান। আমি আমার নিজের বাড়িতেই বাইরের মানুষের মতো বড় হতে থাকি। তবুও এরই মধ্যে আমি আমার পড়ালেখাও চালিয়ে যাই। এসএসসিতে বোর্ডে বৃত্তি ছিল আমার, ইন্টার পরীক্ষার প্রিপারেশনও খুব ভালো মতো নিয়েছিলাম, কিন্তু পরীক্ষাটা আর দেওয়া হয়নি। মা বাবাকে বুঝিয়ে দিয়েছিলেন যে মেয়েদের এত পড়ালেখার দরকার নাই, এখন দিনকাল মোটেও ভালো না, এখনই বিয়ে করিয়ে না দিলে পরে এক কেলেঙ্কারি বাঁধবে। বাবা মায়ের কথা শুনলেন, আমার বিয়ে দিয়ে দিলেন। সারা জীবন অবহেলায় বড় হয়েছি। শ্বশুরবাড়িতে যে এসে আদর সোহাগে দিন যাপন করব এটা কখনো ভাবিওনি, হলেও তাই। আমার শ্বশুরবাড়ি যথেষ্ট বনেদি পরিবার, বিশাল টাকা পয়সার মালিক তারা। যখন তাদের বাড়ি থেকে আমাকে বিয়ের প্রস্তাব দিল, মানুষজন সব ধন্য ধন্য করে উঠল। তারা বলতে লাগলো আমি নাকি সোনার কপাল নিয়ে এসেছি। এত বড় বাড়িতে আমার মতো সাধারণ মেয়ের বউ হয়ে যাওয়া একদম ভাবাই যায় না। একটা সমস্যা যদিও আছে, ছেলের আগে একবার বিয়ে হয়েছিল, বউ পুরনো প্রেমিকের সাথে পালিয়ে গেছে। তবে সেটা তো আর ছেলের দোষ না, সোনার টুকরো ছেলে, অমন ছেলে আর পাওয়া যায় না। সেই সোনার টুকরো ছেলে বাসর রাতে আমার ছিঁড়ে খুঁড়ে খেলো। আমার অনুনয় কিছুতেই শুনলো না। আমি যখন ব্যথায় শুয়ে কাতরাচ্ছি, সে তখন অন্যদিকে ফিরে ভস ভস করে নাক ডাকছে। আমার কান্না ভেজা মুখটা একটু আলতো করে ছুঁয়েও দেখলো না সে। সারা রাত ব্যথায় কাটিয়ে শেষ রাতে একটু ঘুমে চোখ বুজে এসেছে। ভোর হতে না হতেই দরজায় বাড়ি পড়ল। আমার শাশুড়ি এসেছেন নতুন বউকে ডাকতে। এ বাসায় নতুন বউদের সকাল সকাল উঠতে হয়। আমি উঠলাম, পুকুরে ঠান্ডা পানিতে গোসল করে সবার জন্য নাস্তা বানালাম। বিয়ে উপলক্ষে এত এত অতিথি বাসায়, সবার জন্য পরোটা, আলু ভাজি আর ডিম ভাজি আমাকেই করতে হলো। সবার খাওয়ার পর বাসন কোসন মাজলাম, এরপর ঘর পরিষ্কার, দুপুরে সকলের খাবারের ব্যবস্থা করা। নতুন বউ হয়ে প্রথম দিনই বাড়ির সব কাজ করলাম। সন্ধ্যা রাত অমনি কাজের মধ্যে কেটে গেল। রাতে বাড়ি থালা বাসন ধুয়ে তবে আমার মুক্তি। থালা বাসনও ধুতে হয় বাড়ির পিছনে পুকুর ঘাটে। রাতে ঘাটটা কেমন অন্ধকার থাকে, আমার করে ভয়, কিন্তু উপায় নেই, কেউ সেখানে থাকবে না আমার সাথে, আমার একা একাই কাজ ছাড়তে হবে। এরপর বিছানায় এসে শুয়ে আবার স্বামীর অত্যাচার সইতে হলো। আমি খুব করে চাচ্ছিলাম এমনটা যেন কেবল প্রথম দিনই ঘটে। আমার মন বলছিল এরা প্রথম দিন আমাকে পরীক্ষা করার জন্য এমন কষ্ট দিচ্ছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু তেমন কিচ্ছু হলো না। পরের দিন উল্টো শ্বশুরের গাল খেলাম। এটো থালা বাসন তার সামনে থেকে তাড়াতাড়ি কেন সরিয়ে নেইনি সেই জন্য। আমার জীবন এভাবেই চলতে লাগলো। বাড়ি থেকে বের হতে পারি না, সারাদিন বাসার কাজ করি। আমার শাশুড়ি একদম কড়াভাবে মানা করে দিয়েছেন, বাড়ির বাইরে যেন কারো সাথে না মিশি। তার উপর পাশের বাড়ির এক মেয়ে নাকি স্বামীর কাছ থেকে ডিভোর্স নিয়ে বাড়ি চলে এসেছে, তার ছায়াও মারানো যাবে না, নইলে ওর বাতাস লাগতে পারে। আমি শাশুড়ির কথা মেনেই চলছিলাম, কিন্তু শেষমেশ পুরোপুরি মানতে পারলাম না। সেদিন রাতে পুকুর পাড়ে থালা বাসন মাজছি, এমন সময় দেখলাম পুকুর পাড়ের দক্ষিণ পাশ দিয়ে একটা মেয়ে হেঁটে হেঁটে আমার দিকে আসছে। আমাকে দেখেই বলল, তুমি কি হাওয়ালদার বাড়ির নতুন বউ? কি মিষ্টি দেখতে তুমি, এই বাড়ির বউ হয়ে এলে কেন? এ বাড়ির মানুষ তো ভালো না। আমি একটু ভয় পেয়ে বললাম, তুমি কে? আমি এখানেরই মেয়ে, কিছুদিন হলো বাড়িতে এসেছি। কেন বাড়ি এসেছো? আমি আর জিজ্ঞেস করলাম না, আমি বুঝে গেলাম এই সেই ডিভোর্সি মেয়ে, যার ছায়া মারাতেও শাশুড়ি আমায় নিষেধ করেছে। তবুও সেই নিষিদ্ধ কাজটা করতে কেন যেন আমার মনটা আকুলি বিকুলি করতে লাগলো। আমার মনে হচ্ছিল এর কাছে আমি মনের সব কথা খুলে বলতে পারি, একে বিশ্বাস করা যায়। তাকে সব কথা আমি বললাম। সব শুনে তার চোখে পানি চিকচিক করতে লাগলো। সে বলল, তোমার কষ্ট দেখে আমারও অনেক খারাপ লাগছে বোন।
এত দুঃখ নিয়ে মানুষ আসে পৃথিবীতে। থাক, তুমি চিন্তা করো না, আমি মাঝে মাঝে আসবো, এসে গল্প করব তোমার সাথে। আমার মনে তখন এক প্রশান্তি ছায়া। অনেক দিন পর মনের কথা বলার মতো এক বন্ধু পেয়েছি আমি। তারপর থেকে ওকে আমি আমার সব কথা বলতাম। ওর নাম সাইমা। আমার সব কথা শুনে তার নিজের কথা বলার সময় থাকতো না, আর সে হয়তো বলতেও চাইতো না। তাকে তার সংসারের কথা জিজ্ঞেস করলেই সে দীর্ঘশ্বাস ফেলতো। আমিও সেই জন্য তার সংসার জীবন নিয়ে কিছু জিজ্ঞেস করতাম না। শ্বশুরবাড়ি আমার জীবন প্রতিদিন যেমন চলে তেমনিই চলছিল। এত বড়লোক হবার পরেও তারা বাড়িতে একজন কাজের লোক রাখছিল না, টাকা বেশি খরচ হবে বলে। আমাকে দিয়েই সব কাজ করাতো। কথায় কথায় শ্বশুর শাশুড়ি দুজনেই আমাকে গালাগাল করতো। আমার জন্য খাবার বরাদ্দ ছিল অল্প। সবাই খাওয়ার পর অল্প যা বাঁচত তাই দিয়ে খেতাম। খিদায় পেট জ্বলতো, গলা পর্যন্ত পানি খেয়ে পেটটাকে শান্ত রাখতাম। আমার স্বামী কিছুই করতো না, সারাদিন ঘুরে বেড়াতো। রাতে নেশা করে এসে আমার উপরে চড়াও হতো। আমি একটু বাধা দেবার চেষ্টা করলেই আমার উপরে নেমে আসতো প্রচণ্ড মার। মারের পর আবার আমার শরীরটাকে ভোগ করতো সে। প্রচণ্ড ব্যথা নিয়ে সারা রাত জেগে থাকতাম আমি। সাইমাকে আমি সবই বলতাম। সে একদিন শুনতে শুনতে বলে ফেলল, তুমি কোনো প্রতিবাদ করো না কেন? কি প্রতিবাদ করব? তুমি মুখ বুজে সব সহ্য করো। এই জন্য ওরা পেয়ে বসে। তুমি সোজাসুজি ওদের মুখের ওপরে না করে দেবে। আমি পারবো না। পারবে, অবশ্যই পারবে। পরের দিন দুপুরে আমার শাশুড়ি এক গাদা কাপড় চোপড় দিয়ে বললেন, যাও এগুলো ধুয়ে আনো। আমি বললাম না। শাশুড়ি অবাক হয়ে বললেন, কি বললে? এত কাপড় চোপড় ধুতে পারবো না, আমার শরীর খারাপ করছে। অল্প কিছু কাপড় চোপড় দেন, ধুয়ে দিচ্ছি। শাশুড়ি অকথ্য ভাষায় গালাগাল শুরু করলেন। আমিও কানে নিলাম না, বিছানায় এসে শুয়ে পড়লাম। দুপুরে আমার স্বামী ঘরে এসে বলল, তুই মাকে কি বলেছিস? উত্তর দিলাম, কিছুই বলিনি, শুধু বলেছি এত কাপড় চোপড় আমি কাচতে পারবো না। তোর এত বড় সাহস! বলেই সে আমায় মারতে লাগলো। আমি পড়ে পড়ে মার খেলাম, একটা কথাও বললাম না। সন্ধ্যায় শাশুড়ি এসে বললেন, যা হয়েছে হয়েছে, তোমার শ্বশুরকে আমি কিছুই জানাইনি, এখন যাও রাতের রান্না সেরে ফেলো। আমি রাতের রান্না সারলাম। সবার খাওয়া দাওয়ার পর শাশুড়ি আমাকে থালা বাসন ধুতে বললেন। আমি দুপুরের মতোই বললাম, না, এত থালা বাসন ধুতে পারবো না। এবার কথা শ্বশুরের কানে গেল। তিনি আমায় ডেকে বললেন, তুমি এমন করছো কেন? বললাম, আমি অনেক বেশি কাজ করি। এত কাজ করতে করতে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। এত কাজ আমি একা করতে পারবো না। শ্বশুর বললেন, তোমাকে একাই করতে হবে, এটা তোমার সংসার, এই সংসার থেকেই তোমার ভাত কাপড় জুটছে, তাই এই সংসারের কাজ তুমি করতে পারবে না এ কথা আমরা শুনবো না। সংসারে কাজ করে আমার ভাত কাপড় জুটছে, এটা ভুল কথা। কাজের বিনিময়ে ভাত কাপড় পায় কাজের লোকেরা। আমি কাজের লোক নয়, আমি এই বাড়ির বউ। বউ হিসেবে আমার এসব ভাত কাপড় পাওয়া আমার অধিকার। শ্বশুর উঠে এসে হঠাৎ প্রচণ্ড জোরে থাপ্পড় লাগালেন আমার গালে। তারপর চিৎকার করে বললেন, তোকে যেটা করতে বলেছি তুই সেটাই করবি, বেশি বাড়াবাড়ি করবি না, যা থালা বাসন ধুয়ে আয়। চর খেয়ে আমার মুখটা নিচু হয়ে গিয়েছিল। আমি ধীরে ধীরে মুখ উঁচু করে শ্বশুরের দিকে তাকালাম। এইটুকু সময়ের মাঝে আমার মনে কি হয়ে গেল আমি জানি না। কাল সাইমার সাথে কথা বলার পর আমি টের পেয়েছিলাম আমার মনের মধ্যে এক ঘুমন্ত আগ্নেয়গিরি ধীরে ধীরে জেগে উঠেছে। আমার সারা জীবন ধরে সয়ে আসা দুঃখ যন্ত্রণা আমার মনে জেগে ক্ষোভ জন্ম দিয়েছে। তা প্রবল বেগে ফেটে পড়ার জন্য অপেক্ষা করছে। সেই ক্ষোভের বশেই আজ এত দুঃসাহস দেখিয়ে বেরিয়েছি। তবে এই শেষ চরটা আমার মনে আগ্নেয়গিরিকে জাগিয়ে দিল। প্রবল বেগে ফেটে পড়ল সেই আগ্নেয়গিরি। আমি শ্বশুরকে পাল্টা চর দিয়ে বসলাম। চর খেয়ে শ্বশুর হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আমার স্বামী ছুটে আসলো আমাকে শাসন করতে। আমি তার তলপেটে কষে এক লাথি বসালাম। সে শুয়ে পড়ল যন্ত্রণায়। আমার শাশুড়ি লাঠি নিয়ে তেড়ে এলেন। আমি তার হাত থেকে লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেললাম। সে পিছিয়ে গেল ভয়ে। তিনজন মানুষ প্রচণ্ড আতঙ্ক নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। কী করবে বুঝতে পারছে না। আমি চুপচাপ তাদের বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম। অন্ধকার রাত, তার মাঝেই বাড়ির পেছনে পুকুর পাড় ঘেঁষে অজানার দিকে যাত্রা করলাম আমি। আর পেছন ফেরার উপায় নেই আমার। কিছু দূর এগিয়ে যেতেই দেখলাম সাইমা দাঁড়িয়ে আছে। সে হাসি মুখে আমার কাছে এসে বলল, তুমি পেরেছো বোন, আমি যা পারিনি তুমি তা পেরেছো। আমি বললাম, তুমি সাহস না দিলে কখনো আমি এভাবে করতে পারতাম না। না, উল্টো তুমি সাহস দিয়েছো আমাকে। যারা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে তাদের প্রতিদান দেবার সাহস জুগিয়েছো তুমি। আমি বললাম, মানে?
তোমাকে আমি আমার আসল পরিচয় দেইনি। আমি তোমার সতীন, তোমার স্বামীর প্রথম স্ত্রী। আমি অবাক হয়ে বললাম, তুমি না তোমার পুরনো প্রেমিকের সাথে পালিয়ে গেছো? মিথ্যে কথা, আমি পালাইনি। ওরা তোমার মতো আমার উপরে অত্যাচার করেছিল। আমি মুখ বুজে সহ্য করছিলাম। তারপর একদিন ওই পাষণ্ডটা নেশা করে এসে আমার উপরে ঝাঁপিয়ে পড়লো। আমাকে সে মারতেই থাকলো। মারতে মারতে তার খেয়ালই ছিল না কখন আমার প্রাণ বেরিয়ে গেছে। একটা লাশকে অনেকক্ষণ ধরে পেটাতে লাগলো সে। সাইমা থামলো, ওর চোখে পানি। আমি অবাক হয়ে বললাম, কি বলো এসব? তুমি ঠিক আছো? সাইমা বলল, ঠিক আছি, তুমি এখন যাও, পালাও এখান থেকে। ওরা তোমার পিছু নিয়েছে, আর কখনো ফিরে আসবে না এখানে। যদি আসো, পুকুরের দক্ষিণ পাড়ের মেহগনি গাছের নিচের মাটি খুঁড়ে দেখো, আমায় পেয়ে যাবে। ওরা আমাকে সেখানেই পুঁতে রেখেছিল। বলেই সে হনহন করে সামনের দিকে হাঁটা ধরলো। তাকে আর দেখতে পেলাম না আমি। এরপর অনেক দিন কেটে গেছে। আমি ইন্টার কমপ্লিট করেছি, অনার্স কমপ্লিট করেছি, নিজের পায়ে দাঁড়িয়েছি। রাসেলের সাথে দেখা হয়েছে, তাকে আমার অতীত বলেছি। তবুও সে আমায় মেনে নিয়েছে। আমরা একসাথে সংসার পেতেছি। তার পরিবারটিও ভীষণ ভালো। যে স্নেহ ভালোবাসা খুঁজে বেড়াচ্ছিলাম সারা জীবন ধরে, তার দেখা আমি পেলাম অবশেষে। তবে একটা ব্যাপার, যেদিন আমি চলে এসেছিলাম আমার পুরনো শ্বশুরবাড়ি থেকে, তার পরের দিন সেই বাড়িতে লাশ পাওয়া গিয়েছিল। আমার প্রাক্তন শ্বশুর, শাশুড়ি আর স্বামীর লাশ। কেউ যেন ভীষণ আক্রোশে তাদের উপরে তাণ্ডব চালিয়েছে, কিন্তু কে এমনটা করেছে তা কেউ জানে না। পুলিশ অনেক দিন ধরে চেষ্টা করেছে তাদের খুনিকে খুঁজে বের করার, পায়নি, হয়তো পাবেও না কোনো দিন। কারণ তাদের উপর তাণ্ডব চালানো খুনিটি হয়তো এই ভুবনের নয়, অন্য কোনো ভুবনের।